হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজ আমরা আলোচনা করব এবিটি এর পেজ নাম্বার 809। ফার্স্ট কোশ্চেন 3.2, এনটিপিতে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ কত করলে আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। ফার্স্ট বলা আছে এনটিপিতে চাপ কি হবে 1 atm। তাহলে লিখে নিচ্ছি, এনটিপিতে চাপকে আমরা বলতে পারি প্রাথমিক চাপ, সেটা হচ্ছে আমাদের পি ওয়ান সমান আমাদের কত 1 atm। পূর্বের আয়তন অন্তিম আয়তন কি হবে 4 গুণ হবে, তাহলে পূর্বের আয়তন নিশ্চয়ই ধরে নিচ্ছি। তাহলে ধরা যাক বা ধরি পূর্বের আয়তন সমান ভি ওয়ান এর ভ্যালু এখানে কত হচ্ছে, ভি ওয়ান এর ভ্যালু হয়ে যাচ্ছে ভি একক। অন্তিম আয়তন কত হবে, 4 গুণ বলেছে। অন্তিম আয়তন ভি টু সমান হচ্ছে 4 ভি একক। আমাদেরকে বের করতে হবে কি পি টুর ভ্যালু, অন্তিম চাপ। অন্তিম চাপ পি টু, এটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কি এখানে যদি আমাদের উষ্ণতা যদি স্থির হয়, তাহলে কি সূত্র, তাহলে বয়েলের সূত্র অনুসারে কি পাবো, তাহলে বয়েলের সূত্রানুসারে সূত্র কি পি1 ভি1 সমান পি2 ভি2, তাই তো? আমাদেরকে পি2 বের করতে হবে। তাহলে পি2 সমান কি হচ্ছে, পি2 সমান আমাদের হয়ে যাবে পি1 ভি1 বাই ভি2। এবার মানগুলো লিখে নেব। মানগুলো পি1 তো 1 ইন্টু ভি1 এর ভ্যালু কত ভি, বাই এটা হচ্ছে কত 4 ভি। ভি কেটে যাচ্ছে 1/4, তাই তো? 1/4 এটা যদি করি সেটা হচ্ছে 0.25 atm। এটাই তো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অন্তিম চাপ কত হয়ে গেল 0.25 atm। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3.2 অর কি বলেছে, বলেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সিসি, সমচাপে 68 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। আচ্ছা, তাহলে এখানে প্রাথমিক উষ্ণতা বলা আছে, তাহলে লিখে নিচ্ছি। প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতা কি বলা আছে, বলতে পারি প্রাথমিক উষ্ণতা টি1 সমান কত বলা আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা ক্যালভিনে নিয়ে চলে যাব, কি হবে 273 যোগ হয়ে যাবে। তাহলে 15 প্লাস 273 যদি যোগ করি তার ভ্যালু কত চলে আসবে 288 কে। প্রাথমিক আয়তন, তাহলে প্রাথমিক আয়তন যে ডাটাগুলো দেওয়া আছে লিখে নিচ্ছি, সমান ভি1 সমান কত বলা হচ্ছে 400 সিসি। আচ্ছা, অন্তিম উষ্ণতা বলা আছে, তাই তো? অন্তিম উষ্ণতা হচ্ছে টি2, কত বলা আছে 68 ডিগ্রি সেন্টিগ্রেড। একই রকম ভাবে এটাকেও ক্যালভিন স্কেলে নিয়ে যাব, 68 প্লাস 273, এটা যদি হয়ে যায় এটা ভ্যালু কত চলে আসবে 341 কে। আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে অন্তিম আয়তন। তাহলে এখানে অন্তিম আয়তনটাকে কিছু ধরে নেব, অন্তিম আয়তন সমান ভি2। এই ভি2 ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ভি2 ভ্যালু এখানে চেয়েছে। তাহলে যদি আমার এখানে কার সূত্র যাবে, এখানে এখানে হয়ে যাবে আমাদেরকে ভি2 বের করতে হবে, তাহলে চার্লসের সূত্র। তাহলে সূত্রানুসারে চার্লসের সূত্রানুসারে কি হয়ে যাবে ভি1/টি1 সমান ভি2/টি2। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে আমাকে কার ভ্যালু বের করতে হবে ভি2 ভ্যালু। তাহলে ভি2 ভ্যালু কি হবে, এই টি1 দিকে চলে যাবে, মানে ভি1 × টি2/টি1। এবারে প্রতিটা মান বসিয়ে নেবো। ভি1 এর ভ্যালু কত, ভি1 এর ভ্যালু বলা ছিল 400 সিসি। টি2 কত, টি2 আমাদের বেরিয়েছিল 341, বাই টি1 কত বেরিয়েছিল 288।
এটা কাটাকুটি করবে, কাটাকুটি করলে এর মান আসবে 473.6 সিসি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 4.2 অর। কি বলা আছে যে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? আচ্ছা, তাহলে এখানে 9 গ্রাম জলে অণুর সংখ্যা n বলে দিয়েছে। তাহলে আমরা আগে দেখে নেব যে 9 গ্রাম জলে অণুর সংখ্যাটা কত। তাহলে কি হচ্ছে জল H2O, তাহলে 18, আমরা কি জানি H2O মানে হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, তাহলে এখানে 16 দিয়ে হচ্ছে 18। 18 যদি হয় তাহলে 18 গ্রাম জল সমান হচ্ছে 1 মোল। আগে ওটাই লিখে নেবো, 18 গ্রাম H2O সমান 1 মোল H2O, তাই তো? আমাদের 1 গ্রামে কত হলে কত হবে, আর এখানে 9 গ্রাম দেওয়া আছে, তাই তো? তাহলে একবার লিখে নিচ্ছি ডাইরেক্ট, 9 গ্রাম H2O সমান কত হবে, এর অর্ধেক হয়ে যাচ্ছে, মানে এখানেও অর্ধেক হয়ে যাবে, তার মানে কত, হাফ মোল H2O। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে 1 মোল, সেই যাই কিছু থাকুক না কেন, হাইড্রোজেন বা জল বা কার্বন ডাই অক্সাইড, সব ক্ষেত্রে অণুর সংখ্যা কত হবে, অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23t। এটা যদি আমাদের, এটা সমান যদি আমাদের ক্যাপিটাল এন হয়, মানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক, ক্যাপিটাল N0 সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে আমরা বলতে পারি যে এসটিপিতে 1 মোল 1 মোল H2O তে অণুর সংখ্যা, অণুর সংখ্যা কত হবে, N0, বা অ্যাভোগাড্রো সংখ্যক আমরা লিখে দিচ্ছি N0t। তাহলে একই রকম ভাবে আমাদেরকে কত কত গ্রামের জন্য বের করতে হবে, 9 গ্রামের জন্য বলেছিলাম। এবার 9 গ্রাম সমান তো হাফ মোল, তাহলে হাফ মোলের জন্য লিখে নিচ্ছি, তাহলে হাফ মোল H2O তে অণুর সংখ্যা কত হবে, এটা গুণ হয়ে যাবে ডাইরেক্ট, কত হয়ে যাবে, N0/2, N0/2t। আচ্ছা, কিন্তু কোশ্চেনে কি বলা ছিল যে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা কত, n বলা ছিল, আমরা এখানে কত, N0/2। তাহলে অতএব আমরা বলতে পারি n সমান N0/2। তাহলে এখান থেকে N0 সমান কত আসছে, দেখো N0 সমান আসছে 2n। এটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেন 44 গ্রাম ক্ষেত্রে বের করবো। তাহলে কি লিখবো, যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড CO2 তে, মানে হচ্ছে আমাদের 1 মোল, কারণ কার্বন হচ্ছে আমাদের কত, 12, অক্সিজেন হচ্ছে 16, 16 দিয়ে 32, 12 প্লাস 32 সমান কত, 44। তাহলে 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল। তাহলে কি লিখবো, এসটিপি তে এসটিপি তে 1 মোল CO2 তে অণুর সংখ্যা, CO2 তে অণুর সংখ্যা কত হবে, N0t, কারণ একটু আগেই বললাম। তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে কত, 44 গ্রাম, 44 গ্রাম তো 1 মোল, তাহলে এটার ক্ষেত্রে কত হচ্ছে, N0t। তাহলে আমাদের N0 সমান কত লিখলাম একটু আগে, N0 সমান কত হচ্ছে 2n। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 20। অ্যান্সার হয়ে যাবে আমাদের 20। নেক্সট কোশ্চেন 4.6 কি বলেছে, 2 ওহম, 3 ওহম ও 6 ওহম তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্য রোধ 4 ওহম হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ধরে নিই, আমরা যদি 3 ওহম আর 6 ওহমটাকে আমরা যদি সমান্তরাল সমবায় যোগ করি, তাহলে তার ক্ষেত্রে তুল্য রোধ কত হচ্ছে দেখবো। তো সেই তুল্য রোধে যদি যদি এই 2 ওহম আমাদের সমান্তরাল শ্রেণী সমবায় যোগ করলে যদি ক্যালকুলেশনে 4 ওহম চলে আসে, তাহলে আমরা ওটাই আমাদের বর্তনীর চিত্র হবে। তাহলে দেখে নিচ্ছি, আমরা প্রথমে কি বললাম, 3 ওহম ও 6 ওহম দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করব। তাই লিখে নিচ্ছি যে 3 ওহম ও 6 ওহম রোধকে রোধকে
সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে কত হবে তুল্য রোধ? সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তাহলে 1/3 প্লাস 1/6, এটা যদি করি তাহলে আমরা কি জানি 3 আর 6 লসাগু হবে, আবার সেটা উল্টে যায় তাই তো, মানে 3 প্লাস 6, 16 নয় 6, এটা যদি করি কত হচ্ছে 9 2 18 সমান হচ্ছে কত 2 ওহম। আচ্ছা এই 2 ওহমের সাথে যদি আমরা এই 2 ওহম যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে আমাদের তুল্য রোধ কত 4 ওহম, তাহলে আমাদের ঠিক আছে তাহলে সেটাও লিখে নিচ্ছি। আবার আবার 2 ওহম এর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হবে কত হবে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে 2 প্লাস 2 সমান হচ্ছে 4 ওহম। কোশ্চেনে তো তাই বলেছিল 4 ওহম। তাহলে এখানে আমাদের বর্তনী, তাহলে চিত্রটা কি হবে বর্তনীর, তাহলে চিত্রটি বর্তনীর চিত্রটি কি হবে, আমরা প্রথম দুটো রোধকে কি করলাম সমান্তরাল সমবায় যোগ করলাম তাই তো, তাহলে এই ছিল আমাদের সমান্তরাল সমবায়, এই একটা রোধ আর এই একটা রোধ সমান্তরাল সমবায় যোগ করলাম, তারপরে যে রোধটা ছিল সেটাকে আমরা কি করলাম শ্রেণী সমবায় যোগ করেছি। তাহলে এই যে এই রোধটা এটা ছিল আমাদের 3 ওহম, এটা ছিল 6 ওহম, এই দুটোকে আমরা সমান্তরাল সমবায় যুক্ত করেছিলাম। তারপর যেটা ছিল 2 ওহম সেটাকে আমরা শ্রেণী সমবায় যুক্ত করেছি। তাই লিখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে লাস্ট আমার সি। তাহলে যদি আমরা এই বর্তনী থেকে করতে হয় তাহলে এ বি তুল্য রোধ কত পেলাম, এই যে 2 ওহম। আবার লিখে দিচ্ছি এখানে যে এ বি পথে তুল্য রোধ, ক্যালকুলেশনে যে করবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 3 ইন্টু 6/3 প্লাস 6 সমান হচ্ছে 2 ওহম, এবং একদম পুরো পথটা মানে এসি পথে তুল্য রোধ কত হয়ে যাবে 2 প্লাস 2 সমান হচ্ছে 4 ওহম। ঠিক তো বলা ছিল, লিখেছিল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4.7, কি বলা আছে, বলা আছে 40 ওয়াট 220 ভোল্ট ও 60 ওয়াট 220 ভোল্ট দুটি রোধের মধ্যে কোনটি রোধ বেশি। আচ্ছা তাহলে আমরা কি জানি পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে দুটোর ক্ষেত্রে তা লাগিয়ে দেবো। 40 ওয়াট 220 ভোল্ট বাতির রোধ, একদম রোধ বের করে নেবো কত হবে, পি সমান ভি স্কোয়ার বাই, তাহলে আর সমান কি হবে, প্রথমটাকে আমরা আর 1 ধরে নিচ্ছি, তাহলে ভি স্কোয়ার বাই পি 1, ভি এর ভ্যালু কত, প্রথমটা বলা হয়েছে 220, 20 স্কোয়ার বাই পি 1 এর ভ্যালু কত 40, এটা যদি ক্যালকুলেশন করি তার মান চলে আসবে কত 1220 ওহম, কারণ কি রোধ ওহম। সেকেন্ডের ক্ষেত্রে কি দেখো 60 ওয়াট 220 ভোল্ট বাতির রোধ, এটাকে আমরা ধরতে পারি R2 সমান কি হয়ে যাবে ভি টু ধরতে পারি ভি 2 স্কোয়ার বাই হয়ে যাবে কত পি 2, এটা ভি 1 যদি ধরে নিই 220 বাই হচ্ছে কত 60, এটা যদি ক্যালকুলেশন করি তার মান চলে আসবে 806.66 ওহম। তাহলে কোন বাতিটির রোধ বেশি, তাহলে কি ছিল এই যে 40 ওয়াট, তাহলে অতএব 40 ওয়াট 220 ভোল্ট বাতির রোধ বেশি। এই ছিল আমাদের আজকের কন্টেন্ট। থ্যাংক ইউ সবাইকে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো।
এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।